নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। একটি গাছ মায়ের নামে এই কর্মসূচিকে সামনে রেখে চারা গাছ রোপণের মধ্য দিয়ে বিভিন্ন বিদ্যালয় এবং সংগঠনের পক্ষ থেকে উদযাপন করা হলো দিনটি। শ্রমিক মজুরির 1000 টাকার অর্ধেক টাকায় কাটমানি দিতে হয় সর্দারদের। ঘিস নদীতে দালাল রাজের অভিযোগ, ফের বন্ধ বালি পাথর লোডের কাজ। জলপাইগুড়ি বিজ্ঞান মঞ্চের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সকালবেলায় এক র্যালির আয়োজন করা হয়। আজ বিশ্ব পরিবেশ দিবস, সেই উপলক্ষে বিভিন্ন সংগঠনের উদ্যোগে এই দিনটি যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। এই দিনটিকে সামনে রেখে জলপাইগুড়ি বিজ্ঞান মঞ্চের উদ্যোগে একটি র্যালির আয়োজন করা হয়। এই র্যালিতে জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলা থেকে শুরু হয়ে বেগুনটারি, দিনবাজার, সমাজপাড়া হয়ে ফের কদমতলায় এসে শেষ হয়। এর মাধ্যমে স্লোগান ছিল গাছ লাগাও, জীবন বাঁচাও। আর এখানে অংশগ্রহণ করে জলপাইগুড়ি শহরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সহ ছাত্রছাত্রীরা। আজ বিশ্ব পরিবেশ দিবস। আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে আমরা এই 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করছি। প্রতি বছরই এই দিনটা বিশেষভাবে আমরা পালন করি। সারা পৃথিবী জুড়েই এই দিনটা পালন করা হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করার জন্যই বিশেষ করে এই দিনটি পালন করা হয়। আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের যারা বিজ্ঞান কর্মী, আমরা সারা বছর ধরেই পরিবেশ নিয়ে মানুষের মধ্যে কাজ করি। পরিবেশ সচেতনতা বৃদ্ধি করার আমরা চেষ্টা করি। কিন্তু আজকের দিনটা বিশেষ করে চিহ্নিত হয়েছে যে বিশ্ব পরিবেশ দিবস। এটা সারা বিশ্ব জুড়ে বিভিন্ন সংগঠন, বিজ্ঞান কর্মী, পরিবেশবিদ, এরা সকলেই এই দিনটা 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করে থাকে, যার মাধ্যমে আমরা পরিবেশ সচেতনতা বাড়ানোর চেষ্টা করে থাকি। এবারের থিম কি? এবারের থিম হচ্ছে যে প্রকৃতির অনুপ্রেরণা ভবিষ্যতের জন্য, জলবায়ুর জন্য। নাম? আমার নাম পার্থসারথী চক্রবর্তী, সম্পাদক, বিজ্ঞান মঞ্চ জলপাইগুড়ি। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জলপাইগুড়িতে একটি গাছ মায়ের নামে কর্মসূচি পালন করা হলো। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জলপাইগুড়ি জেলায় একটি গাছ মায়ের নামে কর্মসূচির অংশ হিসেবে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। শুক্রবার জলপাইগুড়ির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের 2য় ক্যাম্পাসে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেন সাংসদ জয়ন্ত কুমার রায়, ডিএফও দ্বিজপ্রতিম সেন এবং ডিএফও টেরিটরি যিশু জাসপার জে সহ জেলা প্রশাসনের আধিকারিক সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বৃক্ষরোপণের পাশাপাশি পরিবেশ রক্ষায় সকলে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। একটি গাছ মায়ের নামে কর্মসূচির মূল উদ্দেশ্য হলো মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রত্যেক মানুষকে অন্তত একটি গাছ লাগাতে উদ্বুদ্ধ করা। এদিনের কর্মসূচি থেকে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ এবং সুস্থ পরিবেশ গড়ে তোলার অঙ্গীকারও ব্যক্ত করা হয়। আজকে তো আপনারা জানেন বিশ্ব পরিবেশ দিবস। সারা ভারতবর্ষের সাথে সাথে জলপাইগুড়িতেও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে একটি গাছ মায়ের নামে সেই কার্যক্রম আমাদের পশ্চিমবঙ্গের সাথে সাথে আমাদের জলপাইগুড়ি জেলাতে চলছে। তারই একটা অনুষ্ঠান এখানে হলো। আজকে ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির 2nd ক্যাম্পাসে এখানে হলো এবং সেখানে
কয়েকটা গাছ লাগানো হয়েছে, আপনারা দেখবেন সামনেই আছে, লাগানো হয়েছে। এবং এখানে বিশ্ব পরিবেশ দিবস সম্বন্ধে কিছু আলোচনা হলো, যেখানে বন বিভাগের আধিকারিক, পুলিশ, এখানকার এডিএম, জেলা প্রশাসন এবং অন্যান্য বিভিন্ন কার্যকর্তা, তারা মানে যারা কর্মী, সরকারি কর্মচারী তারা ছিলেন। তাদের উপস্থিতিতে এখানে কিছু মায়েদের এখানে দেওয়া হলো, মানে চারা দেওয়া হলো, গাছের চারা দেওয়া হলো। এবং এখানে কিছু ছাত্রছাত্রী এসছে, তাদেরকেও দেওয়া হলো। একটি গাছ মায়ের নামে, এই স্লোগানটা বা এই বার্তাটা কেন? দেখুন, মা যেমন করে আমাদেরকে বাঁচতে মানে জন্ম দেয় এবং আমাদেরকে লালন পালন করে, আজকে প্রত্যেকটা গাছ, এই গাছগুলো দেখুন তো কত, এই মানুষগুলো দাঁড়িয়ে আছে, দেখুন কোথায় গাছের তলায় দাঁড়িয়ে আছে, মায়ের মতো করে স্নেহ দেয়। এই স্নেহের, মায়ের স্নেহ যেমন সেরকমভাবে সে কিন্তু আজকে গরমের যখন প্রখর তাপ, তখন মা কিন্তু মায়ের মতো করে গাছগুলো কিন্তু এদেরকে ছায়া দিচ্ছে। সুতরাং একে মায়ের সাথে তুলনা করব তো কার সাথে তুলনা করব গাছকে? একটি গাছ মায়ের নামে পশ্চিমবঙ্গ সরকারের এই অভিনব উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে শুক্রবার জলপাইগুড়িতে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস। জলপাইগুড়ি সদর বালিকা প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অনন্ত দেব অধিকারী। বিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গে নিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করেন তিনি। বিদ্যালয় প্রাঙ্গণে নানা প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। একটি গাছ মায়ের নামে শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে বিধায়ক অনন্ত দেব অধিকারীর সঙ্গে ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা এবং ছাত্রীরা। বৃক্ষরোপণের পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এদিন বিদ্যালয়ের ক্লাসরুম সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন বিধায়ক অনন্ত দেব অধিকারী। কথা বলেন বিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে। অভিভাবক এবং শিক্ষকদের পক্ষ থেকে বিধায়ককে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। বিধায়ককে কাছে পেয়ে এদিন মিড ডে মিল কর্মীরা নিজেদের সমস্যার কথাও তুলে ধরেন। ম্যাডাম, আপনি এদিকে চলেছেন। This program not only ensures steps towards and Mother Earth. অনুষ্ঠানের শুভারম্ভ উদ্বোধনী সঙ্গীত দিয়ে সরস্বতী বন্দর। আজকে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি এখানে একটি গাছ মায়ের নামে উৎসর্গ করলাম। ঠিক আছে, এই সারা পশ্চিমবঙ্গে আজকে এই কর্মসূচি চলছে, তার অঙ্গ হিসেবে দিগল বাজারে গাছের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হবে। মানে কতগুলো গাছ লাগানো হলো সেখানে, কি বাজারে কেন লাগানো হলো? বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশকে রক্ষা করার জন্য বৃক্ষরোপণ। বাঁধের উপর বেছে নিলেন কেন? বাচ্চা যাতে ঠিকমতো থাকে, গাছ মাটি আঁকড়ে রাখে, বাঁধ বৃষ্টির জন্য বাঁধ যাতে ভেঙে না যায় তার জন্য বাঁধ লাগানো হলো। টাকাতে হবে না, একটু চাপ চাপ চাপ, জল আগে দিস না তারা। আপনারা জানেন যে নরেন্দ্র মোদীজি একটা স্লোগান দিয়েছেন যে এক পের মাকে নাম, তো তার সেই কর্মসূচিকে পালন করতে আজকে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছি। আজকে আমরা 3 নম্বর ওয়ার্ডের দিগল বাজারের এরিয়াতে যে বাঁধ আছে, বাঁধের দুই পাশে আজকে আমরা বৃক্ষরোপণ করছি, যাতে ভবিষ্যতে যে আপনারা জানেন বৃষ্টির সিজনে যখন জোরে বৃষ্টি আসে, বন্যা আসে, তখন সয়েল ইরোশন হয় আর মাটি ভাইসে যায়, সেই মাটিকে যাতে আঁকড়ে রাখতে পারে তার জন্য আমরা বাঁধের দুই সাইডে আমরা গাছ লাগাচ্ছি। জোর কদমে শুরু হয়েছে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম দেওয়া, পূরণ এবং জমা দেওয়ার কাজ। আয়োজনে জলপাইগুড়ি পুরসভার 24 নম্বর বিজেপি পৌর ওয়ার্ড কমিটি। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী 24 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে ফর্ম ফিল আপ এবং ফর্ম দেওয়ার কাজ করছেন তারা। এদিন অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপের জন্য অসংখ্য মানুষকে দেখা গিয়েছে এই দপ্তরে। এখানে যেমন মানুষকে ফর্ম ফিল আপ করার ব্যবস্থা করে দিয়েছে, সাথে কি কি প্রয়োজনীয় নথি লাগবে সেটিও সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন তারা। এ বিষয়ে 24 নম্বর ওয়ার্ড বিজেপি কমিটির সভাপতি অভিজিৎ মিত্র বলেন, প্রতিদিন এখানে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ চলছে। তবে একটি বিষয় দেখা যাচ্ছে, বিভিন্ন তৃণমূল কংগ্রেস ওয়ার্ডে এই ধরনের বড় আকৃতির ফর্ম পূরণ করার উদ্যোগ তেমনভাবে দেখা যাচ্ছে না। আমাদের হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের যে রাজ্য সরকারের থেকে যে ফর্মগুলো দেওয়া হচ্ছে, আমরা 24 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে
24 নম্বর শুধু না, এবং আশেপাশে যে সমস্ত ওয়ার্ড আছে সেখান থেকে প্রতিনিয়ত লোক আসছে, তাদের আমরা ফর্ম ফিল আপ করে ফর্মও দিচ্ছি এবং ফর্ম ফিল আপ করেও তাদের আমরা সহায়তা করছি, যাতে মানুষের এটা সুবিধা হয়। এই জন্য আমরা এই কার্যক্রম এখন পর্যন্ত কতজনের আপনাদের হয়েছে? আমাদের এই 3 দিন ধরে চলছে। এখন পর্যন্ত প্রায় 450 লোকের ফর্ম আমরা ফিল আপ করে দিয়েছি। অনেকে ভয়ে আছে যে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা অন্যান্য কিছু ক্ষেত্রে যদি ভুল হয়, আমরা যেটা গভর্নমেন্টের নিয়মে, যদি কোনো মহিলা যদি চাকরি করে বা কোনো মহিলা যদি পেনশন পান তাহলে সে পাবে না। তাছাড়া যে কোন তার স্বামী যদি যত টাকাই ইনকাম করুক না কেন, সে মহিলা যদি হাউসওয়াইফ হয় তাহলে অবশ্যই পাবে। এটাকে একটা বিভ্রান্ত ছড়ানো হচ্ছে, মানুষ সেটা বুঝতে পারছে, তার জন্য কিন্তু পৌরসভা বা যেখানে যেখানে ফর্ম ফিল আপ করা হচ্ছে মানুষ কাতারে কাতারে এসে করছে, এবং অলরেডি প্রায় 28 লক্ষের উপরে লোকের আজকের দিনে টাকা ঢুকে গেছে। মেয়াদ উত্তীর্ণ ভিসা নিয়ে নেপাল থেকে ভারতে অনুপ্রবেশ করার আগেই এক বাংলাদেশকে গ্রেফতার করলো পুলিশ। ভারত নেপাল সীমান্তের খড়িবাড়ি পানি ট্যাঙ্কি টহলরত এসএসবি জওয়ানরা তাকে আটক করে। ধৃতের নাম মোহাম্মদ মুক্তার হোসেন। তিনি বাংলাদেশের ঢাকা জেলার নবাবগঞ্জের বাসিন্দা। এসএসবি সূত্রে জানা গেছে, নথিপত্র পরীক্ষা করার সময় দেখা যায় ওই ব্যক্তির ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এরপরই তাকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশি জেরায় ধৃত স্বীকার করেছে যে 2023 সালে বৈধ নথিপত্র নিয়েই সে ভারতে এসেছিল। কলকাতায় থাকার সময় ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় দালালের খপ্পরে পড়ে সে নেপালে চলে যায়। সম্প্রতি রাজ্যে অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ, নাম বাদ দেওয়া এবং বহিষ্কারের করার নির্দেশের কথা জানতে পেরে সে পুনরায় ভারতে প্রবেশের চেষ্টা করছিল। ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হবে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে খড়িবাড়ি থানার পুলিশ। সেলফ হেল্প গ্রুপকে দিয়ে গাছ লাগানোর পর মজুরি দিচ্ছে না পৌরসভা। বকেয়ার দাবিতে চেয়ারম্যানের দ্বারস্থ সেলফ হেল্প গ্রুপের মহিলা সদস্যরা। এই নিয়ে পৌরপিতার সাংবাদিক সম্মেলন। উল্লেখ্য, সম্প্রতি একটি দৈনিক সংবাদপত্রে জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রকাশিত সংবাদে অভিযোগ উঠে এসেছে ট্রি ফর উইমেন প্রকল্পের টাকা আত্মসাতের। সেই নিয়েই দ্রুত সাংবাদিক সম্মেলন করে সংবাদের সত্যতা নিয়ে প্রশ্ন তুললেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। এসডিওর কাছে আমরা রিপোর্ট পাঠিয়েছি 27/5/2026। তারপরে আমাদেরকে আর কোনো কোয়ারি আসেনি। তাহলে আমাদের পাড়া আমাদের সমাধানে যদি কারোর প্রশ্ন থাকতো যে দুর্নীতি, তাহলে তারা প্রমাণ করতেন। আমি আজকে একটা কথা বলি, সোশ্যাল মিডিয়ায় কাউকে চোর বলে দেওয়া খুব সোজা। মিডিয়াতে হিয়ার্স এভিডেন্স আপনারা কথা লিখছেন, এর পিছনে 2-1 ব্যক্তি রয়েছে, তাদের মুখ উন্মোচিত হবে, তাদের মুখোশ উন্মোচিত হবে। অন্ধকারে মুখোশ পরে আমাকে ভয় দেখানোর চেষ্টা করবেন না। এটা একটা চেয়ারম্যানকে আঘাত করা হচ্ছে না, এটা শতাব্দী প্রাচীন জলপাইগুড়ি পৌরসভার ঐতিহ্যকে আঘাত করা হচ্ছে। এই জলপাইগুড়ি পৌরসভায় এমন কোনো দুর্নীতি হয়নি যে দুর্নীতিতে আজকে জলপাইগুড়ি পৌরসভার দিকে কাগজে কলমে আপনি আঙুল তুলতে পারেন। একটা পিএফের যে ক্ষেত্রে হয়েছিল সেক্ষেত্রে আমরা এফআইআর করেছিলাম, এবং তার কোনো ডকুমেন্টে আপনারা সৈকত চ্যাটার্জির একটা সই দেখাতে পারবেন না। আমি আজকে মিডিয়ার মাধ্যমে যারা নিন্দা করছেন নিন্দা করতে পারেন, যারা মিথ্যা কথা লিখছেন পেপারে তারা লিখতে পারেন, ইয়েলো জার্নালিজম করতে পারেন। আমি চ্যালেঞ্জ করলাম, সৈকত চ্যাটার্জির 1 টাকার দুর্নীতিকে প্রমাণ করতে পারবে না। আমি ওকালতি করে খাই, আমরা কয়েক পুরুষ ওকালতি করে আজকে আমার মা একটা রিটায়ার্ড হেডমিস্ট্রেস ছিল নদীবাড়ি গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে। এইভাবে দিনের পর দিন যে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, আজকে সমস্ত ডকুমেন্ট আমরা যেটা বললাম, এই যে বৃক্ষরোপণের ক্ষেত্রে আজকে আমি আপনাকে বলি, আমরা 7,77,000 টাকা পেয়েছি। আরও যে 7 লাখ টাকা এসছে আমাদের SNS পার্স WE241, সেটা এখনও ট্রেজারিতেই পড়ে রয়েছে। সেটা ট্রেজারি থেকে আমাদের কাছে আসেনি, এবং সমস্ত টাকা কারোর ব্যক্তিগত অ্যাকাউন্টে দেওয়া হয় না, সমস্ত টাকা যায় সেলফ হেল্প গ্রুপের অ্যাকাউন্টে যারা পেয়েছেন। আজকে 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বলেছেন যে তার একটা গ্রুপ আছে 24 নম্বর ওয়ার্ডের লোকনাথ স্বনির্ভর গোষ্ঠী, তারা নাকি কোনো টাকাই পায়নি। লোকনাথ স্বনির্ভর গোষ্ঠী এখনও পর্যন্ত এই প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্তই হয়নি। একজন বলেছেন কাউন্সিলরের আত্মীয়া নাকি ঘনিষ্ঠা, সে টাকা পায়নি। কাজ যদি কেউ না করে কেউ টাকা পাবে না, কাজ না করে কোনো টাকা পাওয়া যাবে না। এখানে নারী সশস্ত্রীকরণের কথা আগের সরকারও বলেছে, এই সরকারও বলছে। অপরদিকে দীর্ঘ 6 মাস গাছ লাগিয়ে পরিচর্যা করে মজুরি না পেয়ে ক্ষোভে ফুঁসছে উষা সেলফ হেল্প গ্রুপ সহ মহিলাদের অন্যান্য গ্রুপগুলো। এদিন পৌরসভায় দাঁড়িয়ে এই প্রসঙ্গে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য সুনিতা রজক বলেন, আমরা গাছ লাগানো থেকে জল দিয়ে গাছ বাঁচালাম, অথচ আমাদের যে পারিশ্রমিক দেওয়ার কথা ছিল সেই টাকা আজও পাইনি। বলছি, আপনারা কিসের টাকার জন্য এখানে আসছেন? আমরা গাছ লাগানো। এই গাছটা কে লাগাতে বলছিল? পৌরসভা থেকে। হ্যাঁ,
আমাদের বলছিল যে গ্রুপ থেকে কাজ দিব, আচ্ছা যে এই কাজগুলো তোমাদের গ্রুপ করবে, বলে হ্যাঁ করবে। আচ্ছা আমাদের মিলি সাহা নিছে আচ্ছা এই দায়িত্বটা। হ্যাঁ, হ্যাঁ তাই গাছ লাগাইছি আমরা, তারপরে পয়সা একবারও দেয় নাই হ্যাঁ। আমাদের। কত টাকা করে দেওয়ার কথা ছিল? 2000 করে। একবারও টাকা পান নাই? হ্যাঁ 2000 করে বলছিল। একবারও টাকা পান নাই? আজকে আপনারা কোথায় আসছেন? আমরা আসছি সবাই কিসের জন্য আসছেন? টাকা চাই, টাকা যাবো। টাকা চান? গাছের কাজগুলো এখনো করে যাচ্ছিল না কেন? কেন ছাড়লেন? পয়সা দেয় না, টাকা দেয় না, টাকা দিলেই তো কাজ করে। আচ্ছা আপনারা কি নিজেরা করতেন না কোনো গ্রুপ আছে আপনাদের? না আমাদের হ্যাঁ আমাদের গ্রুপ আছে, উষা গ্রুপ। উষা কি গ্রুপ? সেলফ গ্রুপ। সেলফ হেল্প গ্রুপ। কতজন মেম্বার আছেন আপনারা? 14 জন আছে। 14 জন। এই একজনও টাকা পাননি? না, একজনও পায় না। ঘিস নদীতে কাজ শুরুর একদিনের মধ্যেই দালাল রাজের অভিযোগ, ফের কাজ বন্ধ হলো শ্রমিকদের। নদী খোলার মাত্র একদিনের মধ্যেই ফের দালাল রাজের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল মাল ব্লকের ওদলাবাড়ি সংলগ্ন ঘিস নদী এলাকা। অভিযোগের জেরে শুক্রবার থেকে কার্যত বন্ধ হয়ে গেল শ্রমিকদের কাজ। জানা গেছে, সরকারি নির্দেশ মেনে বৃহস্পতিবার ঘিস নদী থেকে শ্রমিকরা বেলচা দিয়ে ছোট ট্রাকে বালি এবং পাথর লোড করার কাজ শুরু করেছিলেন, কিন্তু শুক্রবার সকালে পরিস্থিতি সম্পূর্ণ পরিবর্তন দেখা যায়। শ্রমিকরা নদীতে কাজে এলেও দেখা মেলেনি কোনো 6 চাকার ছোট ট্রাকের, ফলে কাজ না পেয়ে হতাশ হয়ে পড়েন শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, এলাকার কিছু তৃণমূল ঘনিষ্ঠ দালাল বা সর্দার লোডিং এর কাজের ওপর কমিশন আদায় করে। তাদের দাবি, একটি ছোট ট্রাকে বালি পাথর লোড করলে শ্রমিকরা প্রায় 1000 টাকা পান, যার মধ্যে 500 টাকা পর্যন্ত ওই সর্দার বা দালালদেরই দিতে হয়। এক শ্রমিক বলেন, আমরা পরিশ্রম করে কাজ করি, অথচ সর্দাররা বসে বসে টাকার ভাগ নেয়। আমরা এর প্রতিবাদ করাতেই শুক্রবার থেকে নদীতে ট্রাক আনতে বাধা দেওয়া হয়েছে। শ্রমিকদের দাবি, বেশিরভাগ ছোট ট্রাক পাহাড়ি এলাকা থেকে আসে। শ্রমিকদের অভিযোগ, এই সর্দাররা ট্রাক চালকদের ফোন করে জানিয়ে দেন যে নদী থেকে কোনো গাড়িতে মাল তোলা হবে না। এর ফলে কোনো ট্রাক নদীতে আসেনি এবং কাজও বন্ধ থাকে। প্রশাসনের কাছে শ্রমিকদের আবেদন, অভিযোগের নাম জড়ানো সর্দার এবং দালালদের বিরুদ্ধে দ্রুত এবং কড়া ব্যবস্থা নেওয়া হোক। তাদের বক্তব্য, রাজ্য সরকার নদী খুলে দিয়ে শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে, কিন্তু কিছু অসাধু ব্যক্তি এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করেছে। শ্রমিকদের আরও অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে নদীতে জেসিবি মেশিন ব্যবহারের বিরুদ্ধে কঠোর নির্দেশ দেওয়া হলেও কিছু সর্দার আবারও মেশিন নামিয়ে নদী থেকে বালি পাথর তোলার পক্ষে চাপ দিচ্ছে। এতে নদীর পরিবেশ এবং অস্তিত্ব বিপদের মুখে পড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করছেন তারা। শ্রমিকরা প্রশাসনের হস্তক্ষেপ এবং সহযোগিতা কামনা করছেন, যাতে স্বচ্ছভাবে কাজ চালানো যায় এবং তাদের জীবিকাও নির্বাহের পথে বাধাগ্রস্ত না হয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এরা কিছু আমরা নিউজ করছিলাম, সেটা দেখে আজকে নদী খুলে দিয়েছে নিরীহ মানুষের জন্য, গরিবের মানুষের জন্য, যারা বেলচা নিয়ে লোড করে খায়। 6 চাকা গাড়ি কালকে অনেক আসছিল, এখানে কিছু বালু মাফিয়া আছে, সরকার এটা ভালো করেই জানে, প্রশাসনও জানে। কালকে এরা ধমকি দেখাইছে, দেখার পরে আজকে একটা গাড়িও এখানে আসলো না। আজকে আপনারা দেখতেছেন যে কত মানুষ এখানে ঘর বেঘর হয়ে আছে, আজকে তারা খাওয়া পাচ্ছে না। এরা কেন এরকম করতেছে? কেন প্রশাসন এদের বিরুদ্ধে কেন অ্যাকশন নিচ্ছে না? কেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এদের বিরুদ্ধে নিচ্ছে না, ব্যবস্থা নিচ্ছে না? কারণটা কি কিছু বুঝতে পারতেছি না। নাকি আমাদের ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী এদেরকে কি ভয় পায় নাকি? কেন নিচ্ছে না অ্যাকশন? কেন এই গরিব মানুষগুলো এরা কি করছে? এদের অপরাধটা কি? আমরা এটাই চাই। এরা কি চাচ্ছে? এরা চাচ্ছে যে নদীটা যেহেতু খুলছে ওইভাবে করি, আর যারা যারা এখানে বাধা দিচ্ছে তাদের প্রতি অ্যাকশন নেওয়ার জন্য। বাধা কেন দিচ্ছে? বাধা দিচ্ছে যে এরা জিটি খায়। এরা একটা গাড়ি যদি লোড করে, যদি পাহাড়ে গাড়ি 1000 টাকা দেয়, 500 টাকা এরা খায়। তো লেবাররা বলছে যে আর আমরা এখন দিব না। কেন? ওই সরকার তো আর নাই, সরকার তো বদলি হয়ে গেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তো বলে দিয়েছে যে যারা গরিব মানুষ, দরিদ্রতা মানুষ, তাদের হক পাক। যারা জিটি, যারা সিন্ডিকেট, তোলাবাজি, এইটাই তো তার সর্বপ্রথম ভূমিকা ছিল। তবুও এখনো কেন আমাদের ঢিসে, ওদলাবাড়ির ঢিসে এই জিনিসগুলা হচ্ছে? কালকে মনে করো এইখানকার বালু মাফিয়া বলছে নাকি পাহাড়ে ওদের একটা গ্রুপ আছে পাহাড়ের, তো ওদেরকে বলা হয়েছে যে আজকের থেকে গাড়ি কেউ নিয়ে আসবেন না, যে এইখানে অন্যরকম রাজনীতি চলতেছে, লেবার গুলা রেট বাড়ার জন্য গাড়ি আটকাবে, হে হো করবে, অনেক কিছু বলা হয়েছে, মিথ্যা কথা বলা হয়েছে। তা আমরালা কি চাচ্ছি এখন? মনে করো আমরালা নদীতে এত শ্রমিক, অনেক শ্রমিক আছে, লেবার 2000 উপরে আছে, তো এরা চাচ্ছে যে লোডিং সবাই মিলে
ভাগ করে নিবে আর কি, যে আমরা কাউকে বসে বসে থাকাতে পয়সা দিব না, কমিশন দেবে না। কমিশন দিব না। কারা কমিশন না এটা? এইখানকার বালু মাফিয়া সর্দার। কি নাম? হ্যাঁ, কি নাম? একজনের মামুন, হ্যাঁ, একজনের খোকা। খোকা কি? ওরা মাফিয়া। না না, টাইটেল কি? টাইটেলটা জানা হয়নি, জানি না ওগুলা। এমডি খোকা। আর 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 একটা মোটু, এগুলা সর্দার এইখানকার আছে। তে ওগুলা মনে করো খালি ওগুলা তো মানা করে নাই, মানা করছে একজন এইখানকার। আমাদের কাছে ভয়েসও আছে। হ্যাঁ, ভয়েসে বলা হয়েছে যখন জিসিবি খুলবে তখন পাহাড়ের গাড়ি আইনে লোড করাবো। ভয়েসটা আছে, ভয়েসটা এই যে শুনে নাও। কে কে করছে সেটা? ভয়েসটার নাম কি? ককরোচ জনতা পার্টি আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসে করলা নদীর ধার পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করলো। জলপাইগুড়িতে জেনজি ককরোচ জনতা পার্টির কর্মসূচি আজ দেখা গেল সমাজপাড়া করলা নদীর ধারে। এদিন এই পার্টির সদস্যরা একত্রিত হয়ে করলা নদীর ধার পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ নিয়েছিল। বার্তা দেন নদীর ধার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজ করার কথাও তারা জানিয়েছেন। ককরোচ জনতা পার্টির এক সদস্য বলেন, জেনজি ককরোচ জনতা পার্টি বিভিন্ন সামাজিক কাজ তারা করে যাবেন, পাশাপাশি বিভিন্ন সমাজ সচেতনমূলক কর্মসূচিও তারা গ্রহণ করবেন। নদীতে বিভিন্ন গভীরতা কমে গেছে, নদীতে চারিপাশে যে নোংরা আবর্জনা শহরাঞ্চলের এগুলো সব পড়ে নদীর তার যে মাত্রা, নদীর যে স্বাভাবিক ছন্দ সেটা নদী কিন্তু হারিয়েছে। তো এই পরিস্থিতিতে আমার মনে হচ্ছে যে আমাদের যে কিছু করা দরকার। বিশ্ব পরিবেশ দিবস শুধু গাছ লাগানোর মধ্যে সীমাবদ্ধ না থেকে তার পাশাপাশি জলাশয়, পুকুর, বনভূমি রক্ষা করাও কিন্তু আমাদের সবার দায়িত্বের মধ্যেই পড়ে। তো এই একটা আমরা উদ্যোগ নিয়েছি। আপনাদের বিভিন্ন কর্মসূচি সমাজকে সচেতন করার কি লক্ষ্য আপনাদের এই ককরোচ যে পার্টি রয়েছে আপনাদের? একদমই তাই, সমাজকে সচেতন করতে হবে, কারণ পরবর্তীতে যদি সমাজ সচেতন এখন থেকে না হয়, পরবর্তী প্রজন্মকে আমরা হয়তো একটা সুস্থ স্বাভাবিক প্রজন্ম দিতে পারবো না। কারণ পরিবেশ রক্ষা কিন্তু সবার দায়িত্ব, সেটা কোনো পার্টি বা দলমত নির্বিশেষে সকল মানুষেরই কিন্তু উচিত যে পরিবেশের স্বার্থে কাজ করা, কিন্তু সেটা কিন্তু আমরা করি না। দিন শেষে আজকে জলপাইগুড়ির তাপমাত্রা আপনি ভাবুন, বিশ্ব পরিবেশ দিবসে আজকে সকালবেলা এত গরম লাগছে, যেটা কিন্তু আগে ছিল না। তো এই যে একটা ক্রমহ্রাসমান তাপমাত্রা বৃদ্ধি প্লাস গ্লোবাল ওয়ার্মিং, এই সব কিছু দায়ী কিন্তু আমরাই। তো আমাদেরকে আমাদের পরিবেশকে রক্ষা করতে হবে, পরিবেশ সচেতনতার বার্তা দিতে হবে। এই যে আপনারা এই পার্টিতে হঠাৎ কেন? বিভিন্ন রাজনৈতিক দল ছিল, এখানে কেন? না, এটা জেনজি জেনারেল একটা মঞ্চ, যেটা আর কি বিশ্বজুড়ে যেভাবে শুরু হয়েছে, চারিপাশে সবাই ইনিশিয়েট নিচ্ছে, ঠিক আছে। তো এদের কাজকর্ম ভালো লাগছে, কাজকর্ম দেখে মনে হচ্ছে যে না, হয়তো এরা পরবর্তীতে একটা ভালো ইনিশিয়েট নিতে পারবে, সোশ্যালি হোক, এনভায়রনমেন্টালি হোক বা কোনো পলিটিক্যালি হোক, যেইভাবে হোক না কেন। এখনও তো সেভাবে এরা করতে পারেনি, কিন্তু আমার মনে হচ্ছে আগামীতে এই জেনজি জেনারেশন বা ককরোচ জনতা পার্টি, যেটা আর কি আপনারা বলুন, তো এরা হয়তো একটা ভালো প্রজন্ম, ভালো একটা জগৎ, যে বারবারই বলছি একটা সুস্থ পরিবেশ, সেটা হয়তো দেওয়ার লক্ষ্যে এরা এগোবে। শিলিগুড়ির অরবিন্দ পল্লীতে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শহরের অরবিন্দপল্লী এলাকায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আচমকাই বাড়ি থেকে আগুনের লেলিহান শিখা বের হতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুপুরের দিকে হঠাৎই বাড়িটি থেকে ধোঁয়া এবং আগুন বের হতে দেখা যায়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে আশঙ্কায় তৎক্ষণাৎ দমকল বিভাগে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 2টি ইঞ্জিন এবং দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করেন। দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে। তবে কি কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে তা নিয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানা না গেলেও প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে অনুমান করা হচ্ছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি।
আমি তো দোকানে ছিলাম, আমি ঠিক জানি না। দোকান থেকে ফোন আসলো যে বাড়িতে আগুন লাগছে, এসে দেখলাম এরকম আগুন জ্বলছে। ছাদে তো কিছুই ছিল না, পুরানা জামা কাপড়, পুরানা এই বাড়ির যে জামা কাপড় এইসব, দুটা হচ্ছে ওয়াশিং মেশিন, আর এক পুরানা খাট ছিল। না, ওগুলো ওই লাট মাল দু একটা থাকলে থাকতে পারে। কিভাবে লাগলো জানা না, জানা যায় না। আপনার নাম? আমার নাম অভিজিৎ পাল। বন্ধ হচ্ছে, তারপরে আমরা বের হলাম, দেখি কেউ কিছু নেই। তারপরে পিছন থেকে আমাদের এক যা থাকে ওদের আত্মীয়, ও আসছে, দেখে আমরা আগুন পুরো ওদের ডাকছি, কিছুতেই শুনে না। মানে আমরা এত ডাকলাম, তারপরে আমি ফায়ার ব্রিগেডে ফোন করলাম, ওখান থেকে তারপরে পাড়ার আরও সব ছেলেরা সব চলে আসলো। তারপরে তো বিভৎস, মানে আগুন, ওই আগুন মানে দেখা যায় না এরকম, এটাই। তারপরে মেশিন মানে পাম্প, জলের পাম্প চালিয়েছিল বলে ওখান থেকে। আর এই ঘরে দুটো ওয়াশিং মেশিন ছিল, ওই আর ঘরে মাল ছিল দোকানে, পেস্টিং হয় না, পেস্টিং রাখা ছিল, পেস্টিং ওর থেকেই মনে দেখছি। মানে আমার নাম শিলা দে। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। ডাবল ইঞ্জিন সরকার হলে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম 450 টাকা করা হবে। রাজ্য সরকার গঠন হয়েছে ইতিমধ্যেই 1 মাস, কিন্তু এরই মধ্যে জ্বালানির দাম বেড়েছে প্রায় 4 বার। প্রতিবাদে সরব জলপাইগুড়ি জেলা কংগ্রেসের সেবা দল। এদিন জলপাইগুড়ি জেলা কংগ্রেসের সেবা দলের তরফে প্রতিবাদ কর্মসূচি করা হলো অবস্থান বিক্ষোভের মধ্য দিয়ে। আজ জেলা কংগ্রেস কার্যালয় রাজীব ভবনের সামনে রাস্তার পাশে দলের নেতাকর্মীরা অবস্থানের মধ্য দিয়ে প্রতিবাদ জানালেন। রাজ্যে পালা বদল হয়েছে, নতুন বিজেপি সরকারের প্রতি মানুষের আস্থা ভরসা ছিল, কিন্তু বর্তমানে এই সরকারের আসার পর ডিজেল, পেট্রোল, রান্নার গ্যাসের দাম বেড়েই চলেছে বলে জানালেন জেলা কংগ্রেসের সেবা দলের চেয়ারম্যান স্নেহাশিস চক্রবর্তী। তিনি বলেন, নির্বাচনের পর 4 বার জ্বালানির দাম বাড়ল, সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম নিয়ে নাভিশ্বাস উঠেছে। প্রতিবাদে প্রতীকী অবস্থান চলছে। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি অমিত ভট্টাচার্য সহ অনেকেই। বিজেপি আসলে বিজ্ঞাপনে চলে, এদের কাজ কি? পরিমাণ সম্ভবত 2000 কোটি টাকার বেশি। দেশের 41টা মিডিয়ার মালিক হয় আম্বানি নয় আদানি। তোমরা তাদের খুব আনন্দে আছো। প্রতিনিয়ত প্রত্যেক দিন ডিজেল, পেট্রোল, রান্নার গ্যাস এসবের মূল্য বৃদ্ধি হয়ে যাচ্ছে। সদ্য একটা নির্বাচন হলো, মানুষ সেই চাপ সহ্য করতে না করতেই নির্বাচনের পরে 4 বার জ্বালানির দাম বাড়ল। এই জ্বালানির সাথে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই জ্বালানির দাম বাড়লে পরেই চালের দাম বাড়ে, ডালের দাম বাড়ে, শাকসবজির দাম বাড়ে। মানুষ নাভিশ্বাস উঠছে মানুষের। আমরা নির্বাচনের আগে শুনেছি যে ডবল ইঞ্জিন সরকার হলে তার সুফল বাংলার বাসী পাবে। মানুষ অনেক আশা করে, আশা নিয়ে
একটা পরিবর্তন চেয়েছিল, সেই পরিবর্তিত সরকার হয়েছে, কিন্তু আমরা আগের দামের থেকেও আরও বেশি দামে জিনিসপত্র কিনছি। প্রতিশ্রুতি দেওয়া ছিল নির্বাচনের আগে 450 টাকা একটা গ্যাস সিলিন্ডারের দাম হবে, সেই গ্যাস সিলিন্ডারের দাম আজকে 1000 টাকা পেরিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে মানুষের কথা ভেবে, মানুষের জন্যে আমরা বাধ্য হয়ে আজকে একদম শান্তিপূর্ণ অহিংস একটা অবস্থান বিক্ষোভে আমরা সামিল হয়েছি। জলপাইগুড়ি জেলা কংগ্রেস যার উদ্যোগ নিয়েছে এবং কংগ্রেসের জলপাইগুড়ি জেলা কংগ্রেস সেবাদল যার উদ্যোগ নিয়েছে এবং জাতীয় কংগ্রেসের সমস্ত সেলের থেকে আমরা সবাইকে এখানটায় পেয়েছি, তারা সবাই সহযোগিতা করছে। কারণ বিষয়টা খালি কংগ্রেসের নয়, যারা অন্য দল করে তাদেরও কিনে খেতে কষ্ট হচ্ছে, সাধারণ লোক কষ্ট পাচ্ছে। আমরা এর প্রতিকারের জন্য আজকে রাস্তায় নেমেছি। এর কি একদিনেরই অবস্থান আপনাদের? হ্যাঁ, একদিনেরই অবস্থান। আমরা 2 ঘন্টা সরকারি একটা অনুমতি নিয়ে আমরা 2 ঘন্টার জন্য এই রাস্তায় বসেছি। আপনার নাম পরিচিত বলেন। আমার নাম স্নেহাশিস চক্রবর্তী, আমি জলপাইগুড়ি জেলা সেবা দলের চেয়ারম্যান। বন্দে মাতরম গান দিয়ে শুরু হলো বিদ্যালয়ের পঠন পাঠন। সকালবেলায় আনন্দ উন্মাদনার মধ্য দিয়ে বিভিন্ন বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের দেখা গেল প্রবেশ করতে। তীব্র দাবদাহের হাত থেকে ছাত্রছাত্রীদের কিছুটা নিস্তার দিতে রাজ্য সরকার অভিনব উদ্যোগ নিয়েছে। বিদ্যালয়গুলি বন্ধ না রেখে সকাল থেকেই বিদ্যালয়ের পঠন পাঠন চালু করার নির্দেশিকা জারি করেছে। আর সেই মোতাবেক গত 2 দিন থেকেই সকাল থেকেই বিভিন্ন বিদ্যালয়গুলিতে পঠন পাঠন শুরু হয়েছে। আজ দেখা গেল জলপাইগুড়ি শহরের বিভিন্ন বিদ্যালয়গুলিতে সকাল থেকেই ছাত্রছাত্রীরা তাদের নির্দিষ্ট বিদ্যালয় আজ সকাল থেকেই জলপাইগুড়ি শহরের বিভিন্ন বিদ্যালয়গুলিতে সকাল থেকেই ছাত্রছাত্রীরা তাদের নির্দিষ্ট বিদ্যালয়গুলিতে সময় মতো আসছে। আসার পর বন্দে মাতরম গানেও তারা অংশগ্রহণ করছে। শিক্ষক শিক্ষিকারাও বন্দে মাতরম গানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। পাশাপাশি সকাল 10টা থেকেই বিদ্যালয়ের পঠন পাঠন শুরু করার নির্দেশ যেমন রয়েছে, তেমনই দুপুর 12টায় বিদ্যালয় ছুটির নির্দেশ রয়েছে। সেই দৃশ্যই জলপাইগুড়িতে দেখা গেল আজ। ধূপগুড়িতে বিশ্ব পরিবেশ দিবসে নজির। কোনো পোস্ট নয়, হাতে ঝাঁটা এবং কোদাল নিয়ে রাস্তায় নামলেন যুবকরা। আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যখন গোটা দেশ জুড়ে নানা কর্মসূচি, বৃক্ষরোপণ এবং সচেতনতার প্রচার চলছে, তখন জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির খট্টিমারি এলাকায় একদল যুবক গড়ে তুললেন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত। সোশ্যাল মিডিয়ায় পরিবেশ রক্ষার বার্তা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে তারা সরাসরি নেমে পড়েন বাস্তব কাজের ময়দানে। কোদাল, দা, ঝাঁটা হাতে নিয়ে নিজেরাই পরিষ্কার করেন এলাকার আবর্জনা এবং আগাছায় ভরা রাস্তাঘাট। খট্টিমারি বাজার সংলগ্ন প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয়ে যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরে জঞ্জাল এবং ঝোপঝাড়ে ভর্তি ছিল। বর্ষা এলেই সেখানে সাপ এবং বিষাক্ত পোকামাকড়ের উপদ্রব বাড়ত, ফলে আতঙ্কে থাকতেন স্কুল পড়ুয়া এবং সাধারণ পথচারীরা। এই সমস্যার সমাধানেই এলাকার যুবকেরা একত্রিত হয়ে শুরু করেন সাফাই অভিযান। টানা প্রায় 5 ঘন্টার পরিশ্রমে তারা পুরো রাস্তাটিকে জঞ্জাল মুক্ত এবং পরিষ্কার করে তোলেন। যুবকদের এই উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারাও। শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই তাদের প্রশংসা করেছেন। তাদের মতে শুধু গাছ লাগানো বা ছবি তোলাই নয়, পরিবেশকে পরিষ্কার এবং বাসযোগ্য রাখা, এই বার্তাই প্রকৃত অর্থে পরিবেশ দিবসের মূল তাৎপর্যকে তুলে ধরে। এই উদ্যোগ প্রমাণ করে সচেতনতা তখনই অর্থবহ হয় যখন তা বাস্তব কাজে প্রতিফলিত হয়। আজকে বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন। তো আমরা খট্টিমারির এলাকার যত যুবক আছি, তো আমরা কয়েকদিন ধরে লক্ষ্য করছি যে এই 4-5টা পুরো জঙ্গলে ভর্তি, বিশেষ করে পার্থেনিয়াম, যেটা হচ্ছে ক্যান্সারের মূল কারণ। তো সেই গাছগুলোকে আমরা একদম ধ্বংস করে দিতে যাচ্ছি। এই কারণ এখানে এটা স্কুল রোড, খট্টিমারি হাই স্কুল রোড, এবং পাশে বাজার রয়েছে। তো এখানে অনেক বাচ্চা কাচ্চারা থাকে, যেখানে এই রাস্তা দিয়ে চলাচলের সময় বিভিন্ন পোকামাকড়, সাপ ইত্যাদির আক্রমণ হতে পারে। তার জন্য আমরা কী করছি, সবাই মিলে এই বিশ্ব পরিবেশ দিবসে আজকে একটা বার্তা দিতে চলেছি যে আপনাদের পরিবেশের, আপনাদের লোকালয়ে যতগুলো জঙ্গল ঝাড় আছে, বিশেষ করে স্কুল লাগোয়া বা সরকারি লাগোয়া, অফিস লাগোয়া যেগুলো জঙ্গল ঝাড় আছে, আপনারা পরিষ্কার করুন, সমাজের সাহায্য করুন। আমি সবথেকে বেশি আগ্রহ করব এখনকার যুব সমাজকে, আপনারা এগিয়ে আসুন এবং সমাজের এই ধরনের কাজগুলোকে সুন্দরভাবে সফলতার সঙ্গে করে দেবেন।
নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ির CCKN পর্বত অভিযাত্রীরা আজ মানালি থেকে কাজার উদ্দেশ্যে রওনা দিলেন। আজ তারা স্পিতি ভ্যালির 12,500 ফুট উচ্চতায় অবস্থিত কাজায় অবস্থান করবে। আগামীকাল অর্থাৎ 6 জুন 14,500 ফুট উচ্চতায় অবস্থিত লাংজা গ্রামে পৌঁছাবে দলটি এবং এখান থেকে শুরু হবে অভিযানের হাঁটার পর্ব। উল্লেখ্য, গত 1 জুন নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ির 9 অভিযাত্রী শহর থেকে দিল্লির পথে রওনা দেয়। 2 তারিখ দিল্লি পৌঁছে 3 তারিখ মানালি পৌঁছয় তারা। মানালিতে 3 এবং 4 তারিখ থেকে অভিযানের প্রয়োজনীয় কাজগুলো সেরে ফেলে অভিযাত্রীরা। অভিযানের সাফল্য কামনায় তারা মানালির বিখ্যাত হিড়িম্বা মন্দিরে পুজো দেয়। হিমাচল প্রদেশের লাহুল স্পিতি জেলার কাজা অঞ্চলে অবস্থিত 20,674 ফুট উচ্চতার দুর্গম চাও চাও কাং নীলদা শৃঙ্গ আহরণ অত্যন্ত কঠিন এবং চ্যালেঞ্জে পরিপূর্ণ। পরিকল্পনা অনুযায়ী আগামী 8 জুন প্রায় 17,400 ফুট উচ্চতায় বেস ক্যাম্প স্থাপন করা হবে। এরপর আরও 2টি উচ্চতায় ক্যাম্প গড়ে তুলে ধাপে ধাপে শৃঙ্গের দিকে এগোবেন পর্বতারোহীরা। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী 13 বা 14 জুন শৃঙ্গ জয়ের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন অভিযাত্রী দলের দলনেতা ভাস্কর দাস। মানালি থেকে এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, মানালিতে আবহাওয়া একটু খারাপ রয়েছে। তিনি আরও জানিয়েছেন, দলের অন্যান্য সদস্য অমিত দাস, জনক কোচ সৌম্যদীপ দাস, বিজয় চক্রবর্তী, হিল্লোল রায়, অরিন্দম জানা, সৌম্যদীপ জানা এবং রাগেশ্রী বৈশ্য প্রত্যেকেই শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রয়েছেন এবং সংস্থা এবং দেশের পতাকা এই দুর্গম পর্বত শৃঙ্গে তুলে ধরতে প্রত্যেকেই দৃঢ় প্রতিজ্ঞ। আজ 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। আজকের এই শুভ দিনে আমরা মানালি থেকে কাজার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ির যে টিম CCKN এর উদ্দেশ্যে আমরা বেরিয়েছি গত 1 জুন। প্রত্যেকে সুস্থ আছে এবং মানসিকভাবে প্রত্যেকে সবল আছে এবং আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে আমাদের যে লক্ষ্য অর্থাৎ CCKN পর্বত, সেই পর্বতে আমরা আমাদের দেশের পতাকা এবং আমাদের সংস্থার পতাকা তুলে ধরতে পারব। গত 2-3 দিন আমাদের খুব বিজি শিডিউল ছিল এখানে মানালিতে। আমাদের জিনিসপত্র কেনাকাটা, সেই সঙ্গে আমাদের যে প্রয়োজনীয় সামগ্রী, টেকনিক্যাল গিয়ার, সেগুলোকে জোগাড় করা, আমাদের সঙ্গে ম্যান পাওয়ার যারা যাচ্ছে, কুক, অ্যাসিস্ট্যান্ট কুক, গাইড, তাদের সঙ্গে কন্ট্যাক্ট করা, এইসব কাজগুলো ছিল। আর কিছু অফিসিয়াল কাজ থাকে, সেগুলো ছিল। আজকে আমরা কাজা বেরিয়ে যাচ্ছি। কাজাতে আজকে বিকালে আমরা পৌঁছাবো। সেখানে থেকে আগামীকাল আমরা রোড হেড লাংজাতে পৌঁছাবো এবং তারপর সেখান থেকে আমাদের যে হাঁটার পর্ব, সেই হাঁটার পর্ব শুরু হবে। প্রত্যেকে সুস্থ আছে এবং আমরা আশা করছি সব ঠিকঠাকভাবেই থাকবে। যদিও আবহাওয়া আমাদের এখানে খুব একটা ভালো নেই, হালকা বৃষ্টি পড়ছে, গতকালও বৃষ্টি পড়েছে, তবে আশা করছি যে এই ওয়েদার আমাদের জন্য হয়তো আগামী দিনে ভালো হয়ে যাবে। বিশ্ব পরিবেশ দিবসে জলাশয় রক্ষায় সরব জলপাইগুড়ির পরিবেশ প্রেমীরা। বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে পরিবেশ রক্ষার দাবিতে সোচ্চার জলপাইগুড়ির পরিবেশ প্রেমী এবং প্রকৃতি প্রেমী সংগঠনগুলি। শহর এবং সংলগ্ন এলাকায় একের পর এক জলাশয় ভরাটের অভিযোগ তুলে তারা প্রতিবাদে সরব হয়েছেন। সংগঠনগুলির দাবি শুধু করলা নদীর ধার ঘেঁষে নয়, শহরের উপকণ্ঠ অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের বিলপাড়ায় জলাশয় ভরাট করে সেখানে প্লট তৈরির কাজ চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ বাড়ছে পরিবেশ প্রেমীদের মধ্যে। পরিবেশ প্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরী জানান, সংশ্লিষ্ট জলাশয় ভরাটের বিরুদ্ধে তারা ইতিমধ্যেই প্রতিবাদ জানিয়েছেন এবং আইনত পদক্ষেপও নেওয়া হচ্ছে। একই সুর শোনা যায় জ্যোতিপ্রসাদ রায়ের কথায়। তিনি বলেন, জলাভূমি ভরাট করে চলা নির্মাণ কাজের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অভিযোগ দায়ের করা হয়েছে, যার মধ্যে বিলপাড়াও রয়েছে। দীপাঞ্জন বক্সির মতে, পরিবেশের ভারসাম্য রক্ষায় জলাভূমি সংরক্ষণ অত্যন্ত জরুরি। তিনি বলেন, এই এলাকায় বহু জলজ প্রাণীর বাস। জলাভূমি নষ্ট হয়ে গেলে সেই প্রাণীগুলি মানুষের বসতিতে ঢুকে পড়বে, ফলে নতুন সমস্যা তৈরি হবে। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সম্পাদক ডক্টর রাজা রাউত। তিনি জানান, বিলপাড়ার নামকরণই হয়েছে ওই বিলকে কেন্দ্র করে, অথচ বর্তমানে সেই জলাশয়ের অস্তিত্বই সংকটের মুখে। তার আশা, নতুন সরকার এই ধরনের অনৈতিক কাজের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন। অন্যদিকে এই অভিযোগ প্রসঙ্গে জলপাইগুড়ি সদরের বিধায়ক অনন্তদেব অধিকারী জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে। অভিযোগ প্রমাণিত হলে প্রশাসনের মাধ্যমে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিবেশ প্রেমীদের দাবি, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে এলাকার পরিবেশগত ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। জলপাইগুড়ি শহরে হোলি চাইল্ড স্কুলের পিছনে যে বিলপাড়া বলে যে জায়গাটা পরিচিত আর কি, তো আমরা দীর্ঘদিন ধরে দেখেছি সেটা জলাজমি আর কি। জলপাইগুড়ি শহরে এরকম বিভিন্ন প্রান্তেও জলাজমি আছে। তো সেই জায়গাগুলো একটা বিরাট বড় জলাজমি বিলপাড়া এবং সেখানে দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে
যে প্রচুর কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে আর কি। এতে ডেফিনেটলি জলাভূমিটার উপর এফেক্ট পড়ে। ওখানে বিভিন্ন ধরনের অ্যাম্ফিবিয়ান্সরা আছে যেগুলো এখন দেখা যায় না ওই এরিয়াটা দিয়ে আর কি। তো এরকম ধরনের জলাভূমি যেগুলো, সেগুলো সংরক্ষণ করা উচিত। আমাদের সকলকে এগিয়ে আসা উচিত, সচেতন হওয়া উচিত, যাতে জলাভূমিকে সংরক্ষণ করা যায়। সবই যদি অ্যাকোয়ার হয়ে যায় তাহলে তো অবভিয়াসলি এটা নেচারের উপরে একটা প্রভাব বিস্তার করবেই, স্বাভাবিক কথা। ওখানকার যারা সাপ টাপরা ছিল আশেপাশের বাড়িতে ঢুকে যাবে বা এরকম ধরনের ঘটনা হবে আর কি, খুব স্বাভাবিক কথা। তো আমাদের যত্নবান হওয়া উচিত, আরও জলাভূমিগুলোকে নিয়ে সচেতন হওয়া উচিত সকল নাগরিককে। আপনারা টেম্পারেচার দেখতেই পাচ্ছেন বর্তমানে কী অবস্থা গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য। সেক্ষেত্রে আমাদের নিজেদের বাঁচার জন্য এই ধরনের জলাভূমিকে সংরক্ষণ করা খুবই দরকার বলে আমার মনে হয়। হ্যাঁ, জলপাইগুড়িতে আমরা বিভিন্ন মানে আমাদের যে জেলা আছে বা শহর কেন্দ্রিক যে পার্শ্ববর্তী গ্রাম পঞ্চায়েতগুলো আছে সেখানকারও বিভিন্ন জায়গার জলাশয়গুলোকে বন্ধ করা হচ্ছে দিনের পর দিন ধরে। এই নিয়ে আমরা দীর্ঘতর আন্দোলন, আইন আদালত সব কিছু করেছি এবং আগামীতে আমরা এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব। তো ইদানিংকালে আরেকটা ঘটনা আমাদের চোখের সামনে আসছে, সেটা হচ্ছে অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে হলিচাইল্ডের পেছনের যে জলাশয়, তার টোটাল ডকুমেন্টসই বলছে সেটা বিল বা পুকুর, বিল এবং জলাশয় এই এলাকাগুলোতে ভর্তি করা হচ্ছে। তা আমরা এর জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ আমরা করতে অলরেডি শুরু করে দিয়েছি। পদক্ষেপ গ্রহণ যা করণীয় এগুলোকে বন্ধ করতে, যাতে এই ধরনের কাজগুলো ভবিষ্যতে না হয় এবং জলপাইগুড়ির যে প্রাকৃতিক যে সম্পদ এই জলাশয়, এইগুলোকে আমরা রক্ষা করার জন্য যা করণীয় আমরা সেই পথেই এগোচ্ছি। এখনই বিস্তারিত হয়ে সব কিছু খোলসা করছি না। একটি জিনিস উল্লেখ করি যে এই বিশেষ করে জলাভূমি ভরে যে কনস্ট্রাকশনের কাজগুলি করা হয় তার বিরুদ্ধে আমরা নির্দিষ্ট করে কিছু অভিযোগ দায়ের করেছি। সেখানে বিলপাড়া বলে যে জায়গাটি চিহ্নিত করা আছে আমাদের শহরে, তাকেও আমরা নির্দিষ্ট করেছি এবং সেই জায়গাটা কিন্তু অলরেডি নোটিফাইড এরিয়ার মধ্যে পড়ে গেছে। এটা শহরবাসীর জ্ঞাতার্থে জানাই, অবগতির জন্য জানাই যে ওখানে কিন্তু আমাদের যে কনস্ট্রাকশন যদি কেউ করে সেটা অবৈধ নির্মাণ হিসেবে চিহ্নিত হবে এবং তার জন্য প্রশাসন নিশ্চয়ই আইনি পদক্ষেপ নেবেন। তো এই জায়গাটার জন্য এই আজকের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে বলতে চাই, আপনারা একটু সচেতন হবেন। যেখানেই কনস্ট্রাকশন করুন না কেন দেখবেন সেটা জলাজমি যেন না হয়, জলাভূমি যেন না হয়। এটা বারবার করে আমরা বলছি, তাহলে কিন্তু আমরা প্রতিবাদ করব এবং প্রতিবাদ আগেও করেছি, আগামীতেও করব। এই জায়গাটার বিলপাড়ার নামটাই হচ্ছে ওই জলাভূমিকে কেন্দ্র করে, মানে বিল খাল এগুলোর জন্য। দুর্ভাগ্যের বিষয়ে বিগত কয়েক বছর ধরে সেটাকে অবৈধভাবে ভরাট করার একটা প্রচেষ্টা চলছে এবং তার জন্য কিছু জমি মাফিয়া যুক্ত আছে। দুর্ভাগ্যের বিষয় এটাও যে বহুবার সেটাকে বাঁচানোর চেষ্টা করেছেন বিভিন্ন সংগঠন, আমরাও যৌথভাবে চেষ্টা করেছি বহুবার। তবুও অজানা কারণে সেটা কিন্তু সেই অর্থে ভরাট বন্ধ হয়নি, ধীরে ধীরে রাতের অন্ধকার এগুলো হয়েছে। এখন সরকার পরিবর্তন হয়েছে এবং আমরা খুব আশাবাদী যে এই যে ধারা চলছিল সেই ধারাটা বদলাবে। ইদানিং মানে যেটা হয়তো হয়েছে, আমরাও খবর পেয়েছি স্থানীয় লোকের কাছে যে ভরাটের যে প্রক্রিয়াটা চলছিল এতদিন সেটা হয়তো স্তীমিত হয়েছে, ধীরে সুস্থ হচ্ছে, কিন্তু তবুও এখনও সেখানে জমি প্লট ইত্যাদি বিক্রি হচ্ছে এবং যে সমস্ত ব্যক্তিরা সেই সময় যুক্ত ছিল তারা আজও সক্রিয় আছে সেখানে। এখানে আমাদের প্রশ্ন, প্রশাসন এইটাকে কি চোখে দেখেন সেটা হচ্ছে দেখার। অবশ্যই আপনারা জানেন যে কোনো জলাভূমি প্রকৃতির বৃক্ষ, এটা একটা জলা জায়গা এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকার তথা ভারত সরকারের যে আইন আছে তাতে পরিষ্কার বলা আছে 5 কাঠা বা তার উপরে বছরে 6 মাস জল দ্বারা এরকম যে কোনো জমিকে জলাভূমি বলে এবং সেটাকে বোঝানো যায় না। আমার নিজের হলেও আমি চাইলেও বোঝাতে পারি না, সেটাই আইন আছে। ফলে এই জায়গা কে বা কারা যারা বোঝাচ্ছেন তাদের বিরুদ্ধে আমার মনে হয় কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া দরকার, একটা দৃষ্টান্তমূলক, যাতে করে এই যে কালচার, এই জমি মাফিয়ারা যে কালচারটা তৈরি করেছেন এই কালচারটাকে বন্ধ করা যায়। এবং আমি খুব বিশ্বাসী যে আগামী দিনে এই ধরনের যে নোংরামি, এই ধরনের যে ভণ্ডামি যাই বলি না কেন, বিশেষ করে জমিকে নিয়ে এবং জলাভূমিকে নিয়ে প্রাকৃতিক সম্পদগুলো একের পর এক নষ্ট করা, সেটা অবশ্যই আগামী দিনে বন্ধ হবে। আমি প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে অনুরোধ করব যে আপনারা আইনগতভাবে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নিন। সরকারি বিল হয়, সরকারি জমির উপর হয়, নিশ্চয়ই বিএলও সাহেবকে বলবে ওটা তদন্ত করে ব্যবস্থা
বিলপাড়া যেটা বলছিলাম, বিলপাড়া যে কথা বলছে সেটা যে সরকারি জায়গার মধ্যে হয়, বিএলআর সবকে বলবো যে তদন্ত করার ব্যবস্থা। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়িবাসীদের জন্য দুর্দান্ত সুখবর। এখন আর দূরে নয়, আপনার প্রিয় টয়োটা গাড়ি মিলবে নিজ শহরেই। টপসেল টয়োটাতে পেয়ে যান নতুন মডেল গ্লান্সা, হাই রাইডার, রুমিয়ন, ইনোভা ক্রিস্টা, ফরচুনার, হিলাক্স সহ নানান গাড়ির সম্ভার। সঙ্গে থাকছে জেনুইন স্পেয়ার পার্টস, অভিজ্ঞ টেকনিশিয়ানের মাধ্যমে নির্ভরযোগ্য সার্ভিস, রয়েছে পুরনো গাড়ি এক্সচেঞ্জের আকর্ষণীয় সুবিধা। তাহলে দেরি কেন, আজই চলে আসুন টপসেল টয়োটা, আসাম মোড়, চার্চের ঠিক বিপরীতে, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। টপসেল টয়োটা, আপনার স্বপ্নের গাড়ির সেরা ঠিকানা। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জলপাইগুড়ি শহরে অভিনব উদ্যোগ গ্রহণ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের। পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে এদিন বৃক্ষরোপণ কর্মসূচি এবং স্বচ্ছতা অভিযান চালানোর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয় বিশেষ ধরনের গাছের চারা। জলপাইগুড়ির কদমতলা মোড়ে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় 150টি লেমন গ্রাস গাছের চারা বিলি করা হয়। উদ্যোক্তাদের দাবি, এই গাছের পাতা মানুষের শারীরিক সুস্থতায় উপকারী হওয়ার পাশাপাশি মশার উপদ্রব কমাতেও কার্যকর ভূমিকা রাখতে পারে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ সংরক্ষণের পাশাপাশি মানুষের দৈনন্দিন জীবনে উপকারী এমন গাছের ব্যবহার বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই ধরনের কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে, তেমনি সমাজও উপকৃত হবে বলে আশা প্রকাশ করছেন উদ্যোক্তারা। প্রথমে জানাই নমস্কার। আমরা সবাই অবগত আছি যে আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ জলপাইগুড়ি নগর এবিভির পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি এবং স্বচ্ছতা অভিযান করা হলো বাবুপাড়া সংলগ্ন এলাকায়। আর আমাদের কদমতলা, জলপাইগুড়ি প্রাণকেন্দ্র কদমতলা, এই কদমতলা মোড়ে আমাদের কিছু গাছ বিতরণ করা হয়েছে। সে গাছের নাম হচ্ছে লেমন্স গ্রাস। এই গাছটি হলো মশার শত্রু, মানুষের মিত্র। এই গাছটি মানুষের জীবনে এত উপকারিতা যেভাবে প্রদান করে তা বলা শুরু করলে শেষ হবে না। আমি দু একটা কারণ বলছি। এই গাছের পাতাটা দিয়ে যদি আমরা লাল চা খাই তাহলে একটা লেবুর সুগন্ধ বেরোয়, এবং এই গাছের পাতা যদি আমরা সেবন করি তাহলে রক্তচাপ এবং প্রেশার সব নিয়ন্ত্রণে থাকে। তো এই গাছে এরকম অনেক উপকারিতা আছে। সেই গাছ আমরা 150খানা গাছ জলপাইগুড়ি প্রাণকেন্দ্র কদমতলায় বিতরণ করেছি। এতটুকু বলে আমি আমার বক্তব্য। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.7 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 9 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। একটি গাছ মায়ের নামে এই কর্মসূচিকে সামনে রেখে চারা গাছ রোপণের মধ্য দিয়ে বিভিন্ন বিদ্যালয় এবং সংগঠনের পক্ষ থেকে উদযাপন করা হলো দিনটি। শ্রমিক মজুরির 1000 টাকার অর্ধেক টাকায় কাটমানি দিতে হয় সর্দারদের। ঘিস নদীতে দালাল রাজের অভিযোগ, ফের বন্ধ বালি পাথর লোডের কাজ। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। Preview